এই ডাব্লিউবিএইচএস নিয়ে দেখেছি যে সেখানে এই রেটটা একটা বড় 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 হসপিটালগুলোর ক্ষেত্রে একটা সমস্যার হয়ে দাঁড়ায়। তাই চাইবো যে সরকার, এটা আমরা দাবিও করছি, এই ডিএর ব্যাপারটাকে একটু গুটিয়ে নিতে পারলে এই মানে এর বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু জোরদার করেই নামবো এবং সমস্ত সেক্টরকে নিয়ে নেওয়া হবে। এক হচ্ছে যে সবার জন্য এই ডাব্লিউবিএইচএস লাগু করা, আর দ্বিতীয় হচ্ছে যে এই রেট চার্টটাকে সংশোধন করে একদম 25-এর ক্ষেত্রে যেমন হয় সেরকম আপ টু ডেটের জায়গাতে প্যারালালি নিয়ে আসা। নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার ফয়সালা হলেই তারপর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যেটা সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত উপেক্ষিত একটি বিষয়, সে বিষয় নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সর্বাত্মক লড়াইয়ে নামবেন। আপনাদের কাছ থেকে আমরা নতুন বাংলার দফতরে প্রচুর ফোন পাই, প্রচুর সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমাদের কাছে ফোন করেন। আপনাদের কাছে আবেদন, এই হেলথ স্কিম সংক্রান্ত ব্যাপারে আপনাদের করুণ অভিজ্ঞতা যেগুলো থাকবে আমাদের কাছে শেয়ার করবেন। আমি আজকে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চ রায়ভাবে ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম। বলেন শ্রীবাস তিওয়ারি, তিনি রাজ্য সরকারের নবান্নের অর্থ দপ্তরে কাজ করতেন। তাঁর বাবার চিকিৎসা সংক্রান্ত বিল 4 বছর সময় লেগেছে সমস্তটাকে ক্লিয়ার আউট করার জন্য। এই অবজ্ঞা, এই অবহেলা শুধু যে কলকাতায় নবান্নে চাকরি করেন এমন মানুষের নেই, সারা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সব জেলা থেকে আমরা মাঝে মাঝেই ফোন পাই। আপনাদের করুণ অভিজ্ঞতার কথাগুলো আমাদের কাছে শেয়ার করবেন, আমরা সরাসরি সেগুলো সেই তথ্যগুলো নিয়ে পৌঁছে দেবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে। এই ডিএ মামলার ফয়সালা হলেই সর্বাত্মক লড়াইয়ের পথে নামবেন কথা দিয়েছেন আমাদের। আজকের এই প্রতিবেদনে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের এই সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তব্যটা আপনাদের শোনাবো। এটা হচ্ছে শহীদ মিনারে আমাদের অবস্থান চলছে কি প্রায় 960 দিনের কাছাকাছি। এটা একটা লড়াই। রাস্তার আন্দোলন দিয়ে বর্তমান রূপার প্রায় 15% মহার্ঘ ভাতা আমরা আদায় করেছি এবং আমি গতকালকে হিসেব করছিলাম যে আমাদের এই আন্দোলনের ফলে সরকারের ঘাড়ে বোঝা চেপেছে প্রায় 10,000 কোটি টাকার। এই যে 15% মহার্ঘ ভাতা আমরা আদায় করতে পেরেছি, এটা এই 15% দিতে গেলে সরকারকে প্রায় 10,000 কোটি টাকা খরচা করতে হচ্ছে। মানে এটা একটা বড় ধাক্কা আমরা দিতে পেরেছি সরকারকে। আমাদের যেটা প্রাপ্য ছিল সেটা আদায় করতে পেরেছি। এবার দ্বিতীয় যেটা, যে আমরা যে মামলাতে যোগদান করলাম, আমরা বলেইছিলাম যে এই মামলাতে বড় আইনজীবী নিয়ে যুক্ত হতে না পারলে মামলা নড়বে না, এবং সেটা আমরা যেভাবে বলেছি সেই কথাগুলো রেখেছি। মামলা দ্রুত শুনানি করানোর যা কিছু করার, বাইরে ভিতরে যা কিছু করার সেটা করেছি। তার ফলাফল সকলে দেখেছেন। এখন রায়ের অপেক্ষা। আমরা এটুকুও বলে রাখি যে রায়টা আমরা আমাদের পক্ষেই আসবে, আমরা জিতবো। আমরা নতুন করে রাস্তার আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছি। 1000তম দিন আসছে, হয়তো তার আগেও আমরা নামতে পারি। মানে সেই বিষয়গুলো চলছে। বিভিন্ন সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ লড়াই, অন্যান্য সামাজিক ইস্যুগুলোকে যুক্ত করা, সেই প্রক্রিয়া চলছে। এবং তারই সাথে পরের যে বিষয়টা এলেন যে স্বাস্থ্যের অধিকার, এই মানে ডাব্লিউবিএইচএস যখন চালু হয় 2008 সালে, তখন যে রেট চার্ট দেওয়া হয়েছিল সেটা কিন্তু খুব আকর্ষণীয় ছিল। এবং ডাব্লিউবিএইচএসটা ছিল তখনকার দিনে ভারতবর্ষের প্রায় সরকারি কর্মচারীদের জন্য সব থেকে ভালো একটা প্রকল্প। সমস্যাটা হচ্ছে যে এই সরকার 2011 সালে আসার পরে তার একটা খামতির দিক আছে। খামতির দিকটা আমি একজন মানে দেখুন, স্বাস্থ্যের যে চাহিদা, যে অধিকার, সেটা তো আর সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী বলে কিছু হয় না। এবং বস্তুত অন্যান্য রাজ্যে কিন্তু এরকম ধরনের সরকারি কর্মচারী এবং আধা সরকারি কর্মচারী বলে কিছু থাকেও না। অধিকাংশটা সব গোটাটাই প্রায় সরকারি কর্মচারী। আপনারা রিসেন্টলি দেখেছেন যে উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে, সেখানে রাঁধুনিদেরকে থেকে শুরু করে সকলকেই ক্যাশলেস পরিষেবার মধ্যে নিয়ে আসা হয়েছে। মানে ওদের যেটা হেলথ স্কিম আছে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদেরও এখানে সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় 3 বছর ধরে এখানে বিভিন্ন চিঠি চাপাটে দিচ্ছি, কিন্তু সেভাবে আন্দোলন দানা বাঁধানো হয়নি যেভাবে করা হয়েছে। যে আমরা চাইছি যে এই যে মানে পশ্চিমবঙ্গ সরকারের যারা সমস্ত পেনশনার, তিনি যে ডিপার্টমেন্টে চাকরি করুন না কেন, সরকারি কর্মচারী হোক বা গভর্নমেন্ট এডেড হোক, তাদের সকলকেই ডাব্লিউবিএইচএস এর আন্ডারে নিয়ে আসতে হবে। এবং তার সাথে একটা শর্ত আমরা বলছি যে 2008 সালে চালু হলো একটা রেট চার্ট নিয়ে, 2014 সালে আংশিক কিছু কিছু ক্ষেত্রে সংশোধন হয়েছে। এই বাইরে কিন্তু কোনো সংশোধন হয়নি। আমরা বলছি যে এটা সকল কর্মচারীদের জন্য চালু করতে হবে তোমাকে। তুমি যদি এটা চালু করো, তোমার ওই যে মেডিকেল ইয়েটা আছে সেটা দিয়েই অন্তত করানো যায়। আর দ্বিতীয় হচ্ছে যে সকলের স্বাস্থ্যের দায়িত্বটা সরকারকে নিতে হবে। মানে বিভিন্ন সংগঠন নিজের মতো করে চেষ্টা করছে, তাদের সদস্য সমর্থকদের, তারা যে সেক্টরটাতে কাজ করেন সেই সেক্টরটাতে তাদের যে ট্রেড ইউনিয়নের ভূমিকা, সেই অনুযায়ী তাদেরকে রক্ষা করার কাজটা তারা নিজেরা করছেন। কিন্তু সরকারের ভূমিকা কোথায় এখানে? আমরা দাবি জানাচ্ছি খুব স্পষ্ট করে যে এখানে আসুক। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে ডাব্লিউবিএইচএস এর মানে এমপ্যানেল যেসব হসপিটাল, সেই হসপিটালগুলোর সীমাবদ্ধতা হচ্ছে কলকাতা বা একটা বড় শহর কেন্দ্রিক, এর বাইরে কিন্তু এটা নেই।
এবার এই যে মানে অথচ সরকারি কর্মচারী কিন্তু একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গাতে ছড়িয়ে আছে, তাহলে তারা পরিষেবাটা পান না ঠিক মতো করে। আর রেটটা যেহেতু 2000 মানে প্রায় 11 বছর ধরে কোনো সংশোধন হয়নি, সেই জন্য বড় বড় হসপিটাল যারা আছে তারা পারতপক্ষে WBHS এর ইয়ে দিকে নিতে চায় না। মানে এটা আমাদের ক্ষেত্রে প্রতি মুহূর্তে হয়, আমরা যেহেতু প্রচুর রুগী নিয়ে কাজ করি এখানে, মানে এটা চিরকালের আমাদের অভ্যাস আর কি। মানে ছোট থেকে আমরা এগুলো করে আসছি, এখনো পর্যন্ত ধরুন আজকেও একজন পেশেন্টকে ভর্তি করতে হলো, খুব গরিব বাড়ির মানুষ, তার স্বাস্থ্যসাথী আছে, ভর্তি হচ্ছিল না, সেটা একদম এক জায়গাতে বলে পরে ভর্তি করানো গেল। এই কাজগুলো আমরা করেই থাকি, সামাজিকভাবেই সেগুলো করি। তাই এই WBHS নিয়ে দেখেছি যে সেখানে এই রেটটা একটা বড় বড় হসপিটালগুলোর ক্ষেত্রে একটা সমস্যার হয়ে দাঁড়ায়। তাই চাইবো যে সরকার, এটা আমরা দাবিও করছি, এই ডিএর ব্যাপারটাকে একটু গুটিয়ে নিতে পারলে এই মানে এর বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু জোরদার করেই নামবো এবং সমস্ত সেক্টরকে নিয়ে নেওয়া হবে। এক হচ্ছে যে সবার জন্য এই WBHS লাগু করা, আর দ্বিতীয় হচ্ছে যে এই রেট চার্টটাকে সংশোধন করে একদম 25-এর ক্ষেত্রে যেমন হয় সেরকম আপ টু ডেটের জায়গাতে প্যারালালি নিয়ে আসা। মানে আলটিমেটলি আপনারা পুজোর পর এই স্বাস্থ্য স্কিমটা নিয়ে একটা নতুন লড়াইয়ের পথে যাবেন, তাই তো? পুজোর পর, হ্যাঁ সেটা বলতে পারেন যে পুজোর পরে পরে আমাদের পরিস্থিতি দেখে তখন সেটার দিকে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। অনেক রাজ্যই কিন্তু এই সমস্ত কর্মচারীদেরকে এর মধ্যে নিয়ে এসেছে, ঝাড়খণ্ড বলুন, উড়িষ্যা বলুন, তামিলনাড়ুতে সেটা আছে। বিভিন্ন মানে রাজ্যের ডিজাইনটা বিভিন্ন রকম, কিন্তু আছে, সমস্ত কর্মচারীকেই সেটা তারা দেয়। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, সেখানে বিভেদটাই তো এখানে ধরুন মানে বিভেদ করেই তো এখানে সরকারের দশকের পর দশক টিকে থাকে, সুতরাং এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই বিভেদ থাকবে, সেটা খুব স্বাভাবিক, যেটা হচ্ছে। আর মানে অধিকার দিলেও সেই অধিকারটা যাতে ঠিকমতো ভোগ করতে না পারে তার ব্যবস্থাও এখানে করে রাখা আছে। সেই ব্যবস্থাটা করে রেখে সরকারি কর্মচারীদের ঠিকমতো ইয়ে পাওয়া যায় না। আমাদের ধরুন শ্রীবাস তেওয়ারি, সে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন, তিনি ফিনান্সেই চাকরি করতেন, যে টেবিলে চাকরি অফিসার সে যে টেবিলে চাকরি করতেন তার পাশের টেবিল থেকেই স্বাস্থ্যসাথী মানে WBHS এর বিল পাস হয়। তার বাবার একটা বিল পেতে 4 বছর সময় লেগেছে। আচ্ছা, মানে বিভিন্ন সময় বিভিন্ন কোয়ারি করে পাঠানো, ইয়ে করে পাঠানো, এই করতে করতে এমন মানে ডিলিং ট্যাকটিক্স। এবং এটা আমি যা শুনেছি, মির্জা গালিব স্ট্রিটে একটা অর্থ দপ্তর একটা আলাদা ছোট করে সেগমেন্ট করে নির্দিষ্ট কিছু অফিসারকে বসিয়ে রেখেছেন, যাদের পেছনে নিশ্চিতভাবে কোনো ইশারা আছে। তা নাহলে এভাবে সরকারি কর্মচারীদের কেন 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 তাদের মানে ইয়ে করা হবে, হতাশ করা হবে বারবার। আর বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তাদের তো প্র্যাকটিক্যালি এভাবে দৌড়ানো সম্ভব নয়। একদিকে অনলাইনে তো মানে দেওয়াই হয়েছে, আমাদের মেডিকেল অ্যালাউন্স যেটা থাকে সেটা কেটে নিয়ে পরে দেওয়া হয়, সুতরাং সরকার যে বিনা পয়সায় দেয় তাই কিন্তু নয়। হ্যাঁ, সরকারকে অনেকটাই কন্ট্রিবিউট করতে হয়, কিন্তু যে তোমার সরকারটাকে টেনে নিয়ে যাচ্ছে তাদের প্রতিও তো সরকারের দায়বদ্ধতা থাকে। এটা তো বিভিন্ন বেসরকারি কোম্পানিও তো এই দায়িত্বগুলো পালন করে থাকে। সুতরাং মানে এই যে দায়িত্ব নিতে না চাওয়া বা দায়িত্ব নিলে পরেও সেই দায়িত্ব যাতে সুবিধা যাতে আমি ঠিক মতো তাকে পৌঁছাতে না পারে, বিভিন্ন অচিলাই যেগুলো সেগুলো যেন বঞ্চিত করা যায়, এই ব্যাপারটা এখানে খুব ভালো করে চলছে বলেই এই ব্যবস্থাটা হচ্ছে। এবং প্রত্যেকটা অফিসে এখন আলাদা আলাদা করে সিন্ডিকেটও তৈরি হচ্ছে যে আপনি এই বিলগুলো পাস হবে, যদি আপনি ফেডারেশন করেন তৃণমূলের লোক হন তাহলে আমরা মানে বিলগুলো পাস হবে, সেরকম অভিযোগ আমাদের কাছে আসছে। মানে এটা 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 নিয়ে আপনাদের কাছে কোনো হেল্পলাইনের প্রয়োজন হলে যে কেউ ফোন করতে পারেন তো এই বিষয়গুলো জানানোর জন্য? এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু ভাবনা চিন্তা করিনি, কিন্তু হয়তো ভবিষ্যতে আমাদেরকে যেদিকে পরিস্থিতি আমার একটু অনুরোধ রইল, কেন আমরা আমাদের অফিস থেকে প্রচুর অবসরপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে কথা বলে বুঝেছি, বারবার করে সেই ফোনগুলো আমরা পাই, যে এই হেলথ স্কিমের ব্যাপারে তাদের উপর প্রবল একটা বঞ্চনা চলছে নানান কায়দায়। এক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু একটি সংগঠিত মঞ্চ, আমার আপনার কাছে অনুরোধ থাকবে যে কোনো না কোনো ভাবে যাতে অন্তত এই এই মানুষগুলোকে একটা কোনো সার্ভিস আপনাদের দেওয়া যায়, অন্তত বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে, যেখানে চিঠিপত্র করার এই ব্যাপারটা যদি আপনারা করতে পারেন ভালো হয়। যদিও আমি সরকারি কর্মচারী নই, কিন্তু আমার ফোনগুলো রিসিভ করে আমার মনে হয়েছে এটা খুব জরুরি একটা জায়গা। একটু ভেবে দেখবেন ভাস্কর বাবু। ঠিক আছে, মানে অনুরোধ যখন আসে তখন তো ভাবতে হবে। আমাদের পরবর্তী মিটিং এ তাহলে এই বিষয়ে একটা চিন্তা ভাবনা করার। ফোন করেন অ্যাটলিস্ট কিছু না, ঠিকঠাক পরামর্শটা দেওয়া। যে দেখুন, সরকার যখন একটা প্রতারক সরকার যখন প্রতারণা করছে, সরকার যখন হেলথ স্কিমে যাতে আপনার বিলটা পাস না হয়ে আপনি যে রেফারেন্সটা দিলেন এই জাতীয় পরিকল্পনা নেয়, তখন তাকে কাউন্টার করার জন্য আপনাদের মতো সংগঠিত শক্তির কাছ থেকে বুদ্ধি, পরামর্শ, চিন্তা ভাবনা যাতে তার মধ্যে দেওয়া যায়, একটু দেখবেন, ভেবে দেখবেন। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, এতক্ষণ সময় আপনি দিলেন। ধন্যবাদ দাদা।